আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 12। সন্ধ্যার পর বাড়িতে ফেরা থেকেই বৈঠক বসেছে। আজকের দিনটা শেষ। আজকের দিনটা বাদ দিলে হাতে মোটে 4টা দিন থাকে, পঞ্চম দিন বিয়ে। যদিও ছেলে পক্ষে মেয়ে পক্ষের তুলনায় তোড়জোড় কম, তবুও পাল্লা সমান। কাবির পরিবারের বড় ছেলের বিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে সমতা রেখে। হাতে সময় কম থাকলেও খামতি থাকবে না কোনো কিছুতে। এতক্ষণ তোফায়েল কাবির আর তৌসিফ কাবির ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন এই নিয়ে। সবকিছুই বাকি, এখনো শপিং হয়নি। কাল শপিংয়ে যাওয়াটা ফাইনাল হয়েছে শেষমেশ। একসাথে দুপক্ষের শপিং হবে। সায়ান মেহেরকে নিয়ে আসবে ও বাড়ি থেকে। শপিংয়ের পর্ব শেষ হলে একটা ঝামেলা কমবে। রাত্রি এখন 12টার ঘর ছাড়িয়েছে। কাবির পরিবারে 11টা হতে হতেই সবাই ঘুমিয়ে যায় সকলে। রুটিনে পরিণত হয়েছে এটা। তবে এই রুটিন থেকে রৌদ্র বহির্ভূত। সে তো মানে না এসব, আগেই কখনো মানেনি। এখন এই 12টায় টুলতে টুলতে বাড়িতে ঢুকলো সে। রুবিনা কাবিরকে পরপর দুদিন বলার পর আজ আর ছেলের জন্য জেগে নেই তিনি। রৌদ্র চাবি ঘুরিয়ে সদর দরজা খুলে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে লাইট জ্বলছে এখনো। লাইট নিভিয়ে ধূপধাপ পা ফেলে উপরে উঠল সে। কোনো কাজ নেই তার, তবুও শরীর অবসন্ন। অযথা সারাটা দিন বাইরে কাটায়, নিজের প্রতিবিম্বটাকে কালো করে ফোটাই সবার সামনে। বাড়িতে বসে বাধ্যতা দেখানোটা ওর কাছে বিব্রতকর। হঠাৎ এত বছর ফিরে এসে সবার অনুগত হতে চায় না সে। সে যে অপরিবর্তনীয় তাই দেখাতে চায় সবাইকে, আর এটাই দেখাচ্ছে। তবু আজ বাড়িতে ছিল সেই দুপুরের পর থেকে। সবাই ফেরার আগে আগে সন্ধ্যার পর আবার বেরিয়ে গেছে। মদ খেয়েছে, চোখ জ্বলছে। নিভিয়ে আসতে পত্রযুগল, শরীরখানা তপ্ত। কোনো রকমে করিডোর পেরিয়ে ঘরে ঢুকলো রৌদ্র। গায়ের শার্টের বোতামগুলো হ্যাঁচকা টানে একে একে খুলল। শার্টটা খুলে ছুঁড়ে মারল মেঝেতে কোথায়। রুমের লাইট অফ, সুইচ বোর্ড হাতে লাইট অন করলো। অলরেডি 2বার শাওয়ার নেওয়া হয়েছে আজ। একবার সকালে, অন্যবার দুপুরে বাড়িতে ফেরার পর। এখন আবার সোজা ওয়াশরুমের দিকে এগোলো রৌদ্র। শাওয়ার ছেড়ে নিচে দাঁড়ালো, দেওয়ালে হাত ঠেসে। অদ্ভুতভাবে ছটফট লাগছে। দুর্বোধ্য অনুভূতি কাজ করছে। হৃৎপিণ্ড তীব্র বেগে লাফাচ্ছে কেমন। মদ খেলে তো শান্ত লাগে, আজ এমন অশান্ত লাগছে কেন। মিনিট 10 শাওয়ারের নিচে থাকার পর সেখান থেকে সরে আসলো সে। ভেজা শরীরে ওয়াশরুম ছেড়ে ঘরে ঢুকলো। কাবাট খুলে জলদি একটা ট্রাউজার বের করে চেঞ্জ করে নিল। মিররের সামনে দাঁড়ালো অতপর। চোখ দুটো বীভৎস লাল হয়ে এসেছে, শ্যামলা বর্ণের শরীর ফ্যাকাশে দেখাচ্ছে। বেশি ভেজেনি তবুও। রৌদ্র নিজেকে খুঁটিয়ে দেখলো। হাত বাড়িয়ে চেয়ারের ওপর থেকে টাওয়াল নিয়ে শরীর মুছলো, মাথাটা মুছলো আধো আধো। ভেজা চুল লেপ্টে আছে কপালে, সেগুলো ঠিকমতো মোছার চেষ্টা করলো না। উদাম শরীরখানা স্পষ্ট ভেসে উঠেছে মিররে। প্রথমেই রৌদ্রের নজর পড়ল নিজের গলার নিকট। কালো একটা ট্যাটু করা গলার নিচটাই। ট্যাটুর ডিজাইন ভিন্ন, একটু অদ্ভুত বলা চলে। রৌদ্র আপনা আপনি হাত তুলল নিজের গলায়, ট্যাটুর উপর এক আঙুলে স্লাইড করলো। কি ভেবে এটা করিয়েছিল কে জানে। মাথায় ভূত চড়ে মাঝে মাঝে। দৃষ্টি ফেরালো রৌদ্র। ওষ্ঠ বাঁকিয়ে শীতল কণ্ঠে বিড়বিড় করলো নিচের দিকে দৃষ্টি রেখে, দ্য ফার্স্ট টোকেন অফ হেট ফ্রম মাই সানি। টাওয়ালটা সোপায় ছুঁড়ে মারলো। দাঁড়িয়ে থেকে মাথা উঁচিয়ে খানিক চোখ বুজে রেখে ধপ করে উবু হয়ে শুয়ে পড়লো বিছানায়। চার হাত পা চারদিকে মেলিয়ে দিল। মাথাটা ভীষণ ভার লাগছে, বমি আসছে। ড্রিঙ্ক করা জিয়াদা হয়ে গেছে আজ। আরাম লাগলো না রৌদ্রের, স্বস্তি আসলো না ঠিক। কেমন ধকধক করছে হৃৎপিণ্ড, অস্থিরতা লাগছে। নিজের অনুভূতি নিজেই ঠাউর করতে পারছে না সে। চোখ বুজে রাখতে পারলো না। ছটফটে তৃষ্ণায় উঠে বসলো। বিছানা থেকে নেমে এক গ্লাস পানি খেলো ঢকঢক করে। কে একটা ভেবে দ্রুত কদমে ঘর ছাড়লো। সেভাবে এসে থামলো মেঘার সাফার ঘরের সামনে। হাত মুঠো করে নিজেকে সংযত করতে গিয়েও পারল না। দরজা ঠেললো, খুলল না। বিরক্ত হলো রৌদ্র। এই মেয়েকে বলেছিল দরজা খুলে ঘুমাতে, শোনে না কেন এই মেয়ে ওর কথা। আর একটু জোর খাটিয়ে দরজায় চাপ প্রয়োগ করতে আকস্মিক দরজাখানা খুলে গেল। সিটকিনি লাগানো ছিল না, চাপানো দিল শক্ত করে। দরজা খুলতেই বিরক্তি উধাও হলো রৌদ্রের, ঠোঁট ভেজালো জিভে। করিডোরে এদিক ওদিক তাকিয়ে দ্রুত ঘরে ঢুকলো, ফের দরজা চাপিয়ে দিল। ঘরে একটা হলদে ডিম লাইট জ্বলছে। দুটো রমণী ঘুমোচ্ছে বেঘোরে। এক পলক দেখে চোখ সংযত করলো রৌদ্র। অবয়ব দেখে কাঙ্ক্ষিত জনকে চিনতে ভুল করল না। ডান পাশে মেঘা শুয়েছে। রৌদ্র নিঃশব্দে পা বাড়ালো। ডান দিক দিয়ে মেঘের পাশে গিয়ে থামলো। হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। ডান কাত হয়ে ঘুমিয়েছে মেঘা। হলদে আলোয় পূর্ণ মুখশ্রী স্পষ্ট বোঝা যাচ্ছে। ফর্সা ভাবটা কমে হলদেটে লাগছে। রৌদ্র এতক্ষণে দীর্ঘশ্বাস ফেলল। অস্থিরতা কমল বিধায় তৃপ্ত হলো শ্বাস। সেকেন্ড কয়েক চোখ বুজে রেখে চোখ খুলল। মেঘার মুখের দিকে তাকিয়ে বলল নিভু স্বরে,
গুড জব এমপি, দরজা খোলা রেখেছিস আমার কথায়, ব্যাপারটা ভালো লাগলো, আই এম ইমপ্রেস। একটু থামলো, অষ্টপুটে দাঁত বসিয়ে ভাবুক হয়ে শুধালো নিজেই নিজেকে, রিয়েলি আই এম ইমপ্রেস। নীরব রইল কিছুক্ষণ, বিছানার ধারে মাথা এলিয়ে দিল। মেঘার মুখ বরাবর সিলিংয়ে ফ্যান চলছে, এসি অফ। বিরক্ত হয়ে বেড সাইড টেবিল থেকে রিমোট তুলে এসি অন করলো রৌদ্র, অতঃপর ফের মাথা এলিয়ে দিল। ফ্যানের বাতাসে মেয়েটার বেনি থেকে ছুটে আসা ছোট ছোট চুলগুলো উড়ছে, মুখে বাড়ি খেয়ে আবার উড়ে উড়ে যাচ্ছে। একই রুমে আলো কম, এই ক্ষীণ আলোতে এই মেয়েটাকে দেখে শান্তি মিলছে না, তার উপর এই চুলগুলো দেখার মাঝে বড্ড ডিস্টার্ব করছে। রৌদ্র মুখে চসূচক শব্দ উচ্চারণ করলো, কপালে বিরক্তির ভাঁজ ফেলে হাত বাড়িয়ে দিল মেঘার দিকে, বাম হাতের তর্জনীর দ্বারা অতি আলগোছে খুব সন্তর্পণে বেবি চুলগুলোর অবাধ্যতা রুখল, খুব সাবধানে কানের পাশে গুজে দিল চুলগুলো। তড়িতে হাত সরিয়ে নিল, আবার খুব কাছে থাকায় ঘুমন্ত মেঘার গরম শ্বাসের তোপ মাঝে মাঝে টের পাচ্ছে সে। ভারী শ্বাসে মেয়েটার ঘুমের গভীরতা আন্দাজ করতে পারছে। 11টায় ঘুমায়, এখন প্রায় 1টা বাজতে চললো, বেজেও গেছে হয়তো। এই 2 ঘন্টার ঘুমে অনেকটা অতলে তলিয়েছে এই মেয়ে। রৌদ্র চেয়ে থেকে বিড়বিড়ায়, কি করলি রে তুই? তোকে দেখে শান্তি লাগছে কেন এখন? এতক্ষণ তো অশান্তিতে মরছিলাম, ছটফট লাগছিল সাংঘাতিক। এখন তোকে দেখার পর এতটা শান্তি কোথায় পেলাম? দমে গেল কেন ছটফটানি? ভেবেছিলাম তুই আমার অসুখের কারণ হবি, এখন তো দেখি শান্তির অন্তরায় হয়ে দাঁড়ালি। কি আছে তোর মাঝে যা এভাবে প্রশান্তি দিচ্ছে আমায়? প্রশান্তি দিয়ে এভাবে কিভাবে জ্বালাচ্ছিস আমায়? এ কেমন জ্বলন, যেখানে এতটা প্রশান্তিতে থেকে জ্বলছি আমি? এ কদিনের উদ্ভিদ কাবির রোদের মাথা কিনে নিলি তুই? আশকারা তো দিসনি। তাহলে এতটা লাই পেল কি করে এই অবাধ্য মন? অবাধ্য আমিটাকে আরো বেশি অবাধ্য করে দিলি। আমি তো অবাধ্য, বেপরোয়া, তাহলে কেন পরোয়া আসছে তোর প্রতি? তোর প্রতি নিজের মনটা অবাধ্য হচ্ছে কেন দিনকে দিন? তোকে তো চিনি না আমি, এই কদিন ধরে দেখছি। এখন এতটা চিনতে ইচ্ছে করছে কেন তোকে? কে তুই বলতো? কি করলে আমায়? কোনো এক লাফাঙ্গা বলল, হালাল সম্পর্কে নাকি টান থাকে। কিসের টান ফিল করছি তোর প্রতি আমি? হালাল সম্পর্কের টান? হোয়াট দ্য ফাক, ওই বিয়েটা কোনো হালাল বিয়ে ছিল না। আমার ভুল ছিল ওটা, আমি মানি না তোকে, তাহলে কেন এত টানছিস আমায়? অবাধ্য পিছু টান কেন তৈরি করছিস তোর প্রতি? আমি তো চলে যাব, এখানে থাকতে আসিনি আমি। তোকে না দেখে এভাবে এক মুহূর্তেই ছটফটাচ্ছি, তড়পাচ্ছি, তাহলে সে অদূরে গেলে থাকবো কি করে তুই বিহনে? এই কদিনে পাগল বানালি আমায় কেন বলতো? কেন এ বাড়িতে থেকে গেলি তুই? তুই এ বাড়িতে আসিস জানলে আমি কিছুতে আসতাম না এখানে। ট্রাস্ট মি, এখন যেহেতু থেকেই গেছিস আর আমিও এসে গেছি, এখন আর তোকে ফেলে যাব না আমি, এটাও শুনে নে। ওই আদ্রের কাছে তোকে রেখে তো আর কিছুতেই যাব না। তোর খুব ভাব জমেছে ওর সাথে, ইডিয়েট। তোর ভাব অভাবে ট্রান্সফার করব আমি, মিলিয়ে নিস। প্রথম দিকে নরম হলেও শেষ পর্যায়ে আসতে আসতে কঠোর ভঙ্গিতে কথাগুলো শেষ করলো রৌদ্র। এতগুলো কথা বলার পর ফোঁস করে শ্বাস ফেলল। আচানক চোখ দুটো চিকচিক করে উঠল। হলদে আলোয় দৃষ্টি পড়ল মেঘার গ্রীবার নিকট। অর্ধ উন্মুক্ত গলায় সে একখানা চেইন চিকচিক করে জ্বলছে। ড্রিম লাইটের রিফ্লেকশনে ক্ষণে ক্ষণে চমক ছড়াচ্ছে, চকচকে হয়ে ঝিলমিল করে নিজ দখলদারির আধিপত্য দেখাচ্ছে। জ্বলছে যেন রৌদ্রকে দেখিয়েই, হয়তো বোঝাতে চাইছে রৌদ্রের আগে তার আধিপত্যের বিশালতা। চোখ সরু করলো রৌদ্র, পূর্ণ দৃষ্টিতে তাকালো। সেদিনের ন্যায় আজকেও অসহ্য লাগলো এটাকে। মস্তকে রাগ চড়ল ভীষণ, চোয়াল শক্ত করে খিঁচল রৌদ্র, হিসিয়ে বলল, শি ইজ মাই সানি, হার এন্টায়ার বিং ইয়ং বিলং অনলি টু মি। ওর সম্পূর্ণ শরীরে শুধু আমার আর আমারই আধিপত্য থাকবে। যতক্ষণ না আমি আধিপত্য বিস্তার করব ততক্ষণ ওর সংস্পর্শেও কাউকে সহ্য করব না, ওর উপর একটা উটকো জিনিসকেও সহ্য করব না, এই রুডবিক কাবির রৌদ্র। আর তুই কে যে তোকে সহ্য করব আমি? ইউ হ্যাভ হ্যাং অ্যারাউন্ড হার নেক লং এনাফ, ফ্রম টুডে আনওয়ার্ড ইউ আর ডিসমিস। সকাল হতে না হতেই হুটোপটি পড়েছে, ইনভাইটেশন শুরু হয়ে গেছে অলরেডি। ছেলেমেয়েরা শপিংয়ে যাবে দুপুরের পর পর। সকালের ব্রেকফাস্টের টেবিলে আরও এক দফা তর্ক বিতর্ক হয়েছে। সাফা হাঁটতে পারছে না এখনও, পারছে একটু আধটু, তবে শরীরের সম্পূর্ণ ভার পায়ের উপর ছাড়তে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নতুবা লাফিয়ে লাফিয়ে, যদিও কষ্ট হচ্ছে তবুও সে কষ্ট প্রকাশ করছে না। করলেই সবাই খিল ধরিয়ে বসিয়ে রাখবে ওকে, নড়তে চড়তে দেবে না। আজ সবাই শপিংয়ে যাবে, ওকে এভাবে খোঁড়া হয়ে বাড়িতে বসে থাকবে নাকি? কিছুতেই না, ও নিজেকে যথেষ্ট সুস্থ দাবি করছে। বাজে এখন 10টার কাছাকাছি। ব্রেকফাস্টের পর থেকেই
মেঘা, সিরাত আর সাফা লিস্ট করতে বসেছে। কোনো কিছু কিনতে গেলেই সবটা গুলিয়ে যায়, হারিয়ে যায় খেয়াল। উপস্থিত সময়ে যাতে সবকিছু এলোমেলো হয়ে না যায়, তাই খাতা কলম নিয়ে বসেছে ওরা। এক্ষুনি ভেবেচিন্তে সবটা লিস্ট করে রাখবে, পরে শুধু কেনা হবে। তখন আর বেশি ভাবতে হবে না। লিস্ট মাফিক একে একে গুছিয়ে কেনা যাবে সবটা। মোটামুটি লিস্ট করা দান, এখন আবার খুঁটিয়ে দেখা হচ্ছে কিছু বাদ পড়লো না তো। সাফা চেঁচিয়ে বলল বিচলিত হয়ে, মেঘা, আমার নেল পালিশের নাম লিখেছিস, ওটা বাদ পড়েনি তো আবার? বাদ পড়লে লিখে ফেল। লিখবি ব্রাউন কালার নেল পালিশ? আমার ড্রেসের সাথে ম্যাচ করে ব্রাউন নেল পালিশ কিনবো আমি। যদি ভুলে যাই তাহলে কেনা হবে না, তুই ওটাও লেখ। মেঘা আর সিরাত নিজেদের দিকে চাওয়াচাওয়ি করলো, ঠোঁট চেপে হাসি সংবরণ করলো সিরাত। মেঘাকে ইশারা করে বলল ওটাও লিখতে, নয়তো এই মেয়ে ছাড়বে না। আজ বৃহস্পতিবার, আদ্রের ক্লাস ছিল না ভার্সিটিতে, তাই সে যায়নি। আর বিয়ের এই হাঙ্গামায় মেঘা আর সাফাও যাবে না কদিন, ছুটি নেওয়া হয়েছে ইতিমধ্যে। আদ্র নিচে নামলো এতক্ষণে সাফার পাশে সোফায় বসতে বসতে বলল, লিস্ট হলো তোমাদের, তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক কিছুই তো কিনতে হবে। সময় সংকুলান হবে, দেরি করে গেলে। 10টা পেরিয়েছে অলরেডি, 12টার দিকে বেরোবো। সিরাতের দিকে তাকিয়ে আবার বলল, তুমি যাবে আপু? অসহায় কণ্ঠে নিজের কোলের রামিসাকে দেখিয়ে উত্তর করলো সিরাত, এই ভ্যান্ডি ব্যাগকে নিয়ে আমি যাব কি করে? তোরা যা। শুভ্রের বিয়ের শপিং না হয় বাদ দিলাম, তোর বিয়ের শপিংটা আমি নিজ হাতে করব। আচ্ছা বল, কে কে যাচ্ছিস তোরা? আদ্র খানিক হাসে, কিছু বলার আগে সাফা বলে হাত উঁচিয়ে, আমি যাচ্ছি। মুহূর্তে কপাল কুঁচকে তাকালো আদ্র, বলল ভার গলায়, তুই যাবি মানে? কোথায় যাবি তুই? কেন, শপিংয়ে? পায়ের অবস্থা দেখেছিস? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে নিয়ে যেতে পারবো না তোকে। হ্যাঁ, আমি কি তোমার সাথে যাব নাকি? আমি যাব আমার ভাইয়ার সাথে। আমার ভাইয়ার বিয়ের শপিংয়ে যাব আমি। তোমার বিয়ের কথা তো বাদ দিলাম, এই জন্মে তুমি বিয়ে করবে না জানি। তোমার বিয়ে আসতে আসতে আমারই বিয়ে হয়ে যাবে। তোমার বিয়ের শপিংয়ে তো যেতে পারবো না আমি, তাই এখন আমি আমার ভাইয়ার বিয়ের শপিংয়ে যাব। তুমি কি আমায় বাধা দেওয়ার? আদ্র চোখ পাকিয়ে তাকালো, সাফা ভেঙচি কাটলো বিপরীতে। চোখ উল্টিয়ে নির্ভয়ে বলল, আমাকে দেখবে না এভাবে, তোমাকে ভয় পাই আমি? টুকটুকের বাচ্চা, থাপ্পড় খাবি বলে দিলাম। আদ্র ভাইয়ার বাচ্চা, শুধু থাপ্পড় মেরে দেখাও, তোমার বাপকে বিচার দেব আমি। মেঘা আর সিরাত ফিক করে হেসে ওঠে। রৌদ্র নিচে নামছে, পায়ের শব্দে সিরাত তাকালো সিঁড়ির দিকে। আজ এখনো বেরোয়নি রৌদ্র, এখন হয়তো বেরোবে। পকেটে এক হাত গুজে টান টান হয়ে সিঁড়ি বেয়ে নামছে সে। নামতে নামতে সবাইকে এক পলক করে দেখলো। নির্বিকারে কোনো কথা না বলে সদরের দিকে এগোতে গেলে ডাকলো সিরাত, রৌদ্র। এক মুহূর্ত থেমে উত্তর করলো রৌদ্র, হ্যাঁ আপু। বেরোচ্ছিস এখন? তুই যাবি না শপিংয়ে? না, সবাই তো যাচ্ছে, আমি রামিসাকে নিয়ে যেতে পারছি না। আম্মু আর মনিও যাচ্ছে না। তুই জানা ওদের সাথে, তাহলে ওদের একটু রেহাই হবে। আর এমনিতেও কতদিন হলো তোরা একসাথে কোথাও যাস না। একসাথে হোস না তোরা, এই সুযোগে একসাথে কিছুটা সময় পার করতে পারবি। রৌদ্র এক পলক বাঁকা চোখে নিজের যমজ ভাইয়ের দিকে তাকায়, গম্ভীরতা দেখিয়ে বলে, যাব না আমি। ফের পা বাড়াতে গেলে সিরাত আকস্মিক বলল, মেঘাও যাচ্ছে, টুকটুকি, আদ্র, শুভ্র, এরাই চারটে যাচ্ছে শুধু, তুই তো বেকার বাইরেই যাচ্ছিস। ওদের সাথে গেলে কি রাজকার্য মিস হবে তোর? রৌদ্র সহসা থমকালো, অধিক পরিমাণে মুখ কুঁচকে পিছু ফিরল, পা বিপরীতে ঘুরিয়ে বলল, জোর করছো কেন আমায়? বললাম তো যাব না। সিরাতের আগুনে ঘি ঢালা শেষ, মেঘার নামটাই যথেষ্ট ছিল। এবার রৌদ্রের প্রতিক্রিয়া দেখার জন্য ঘাড় উঁচিয়ে দায়সারা বলল, তো যাস না, জোর করব না আর। রৌদ্র কিরমির করে ঠায় দাঁড়িয়ে রয়, সামনেও এগোতে পারে না, আবার পিছনেও যেতে পারে না। আদ্র এতক্ষণে মেঘাকে খেয়াল করলো, পৃষ্ঠার ভাঁজে কলম চালিয়ে আঁকুপুকি করছে মেঘা, সেখানে মনোযোগী প্রমাণ করছে নিজেকে। আদ্র নিঃশব্দে দুদিকে মাথা নাড়ায়, পরক্ষণে মেঘার দিকে কিছু একটা খেয়াল হতেই কপাল কুঁচকে আসে আপনা আপনি। নিজের ধারণাকে স্বাভাবিক ধরেই সন্দিহান হয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করে আদ্র, মেঘ, তোর গলায় চেন কোথায়? মেঘা প্রথমত বুঝল না, সহসা তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ ভাইয়া। তোর চেন? চেন কোথায়, খুলে রেখেছিস? মুহূর্তে ধক করে ওঠে মেঘা, দ্রুত নিজের গলায় হাত রাখে। খুব কাঙ্ক্ষিত গচ্ছিত জিনিসটার উপস্থিতি গলায় না পেয়ে স্যাঁত করে ওঠে মেঘা। ধরফরিয়ে নড়ে চড়ে ওঠে, বক্ষস্থল কেঁপে ওঠে মেয়েটার। মুহূর্তেই মুখশ্রীতে ভয়ার্থ ভাব ফোটে। সিরাত এতক্ষণে নিজেও লক্ষ্য করলো, আর সাফাও। সিরাতও একই প্রশ্ন করলো, কি হলো মেঘা, চেন খুলে রেখেছিস? মেঘা কেমন তিরবিরিয়ে কাঁপে, রুদ্ধ গলায় বলে অস্থির হয়ে, আপু, আপু, আমার চেন। এইটুকুনি বলে উঠে দাঁড়ায় মেঘা, ছটফটিয়ে তরতরে এলোমেলো পায়ে উপরের দিকে ছুট লাগায়।
পেছনে কেউ কিছু বুঝলো না। আদ্র সচকিতে ডাকলো, মেঘ কি হলো? আদ্র দেখ না কি হলো, ওভাবে ছুটলো কেন ও? সিরাতের কথা এবার আদ্র উঠে দাঁড়ায়, খুব একটা প্রতিক্রিয়া না দেখে ধীরে উপরে উঠতে লাগে। এদিকে হাত মুঠো করে নেয় রৌদ্র, বাকিটা বুঝলো না। শুধু একটা কথাই বুঝলো, কানে বাজলো আদ্রের কথাটা, তোর গলার চেন কোথায়? মেঘা ঘরে উঠেছে এক নিমিষেই। আদ্র পিছন পিছন উঠল, ঘরে গিয়ে ঘরের অবস্থা দেখে তাজ্জব বনল সে। পুরো ঘরের মধ্যে এলোমেলো, বালিশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে, বেডশিটটাও ছিটকে পড়ে আছে একপাশে, টেবিলের ওপরে ফুলদানিটা উল্টে পড়ে আছে, ড্রেসিং টেবিলের ওপরে মেয়েলি সাজগোজের জিনিসগুলো সব মেঝেতে ছড়ানো ছিটানো। মেঘার অবস্থা হন্তদন্ত, সেভাবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো ও। কিছু খুঁজেছে মনে হয়ে কাঁপছে ও, খোপা খুলে চুলগুলো ছড়িয়ে পড়েছে পিঠ ঝাঁপিয়ে, এলোমেলো হয়ে এদিক ওদিক সবকিছু ঘাটছে মেঘা। আদ্র সবটা দেখে নিজেকে সামলে ডাকলো, মেঘ কি করেছিস এসব, কি হয়েছে? মেঘা চকিতে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে ওর। আদ্রকে ঝাপসা দেখে ছুটে আসে আদ্রর কাছে, আদ্রের এক বাহু আঁকড়ে ধরে, কোনো রকমে থেমে থেমে বলে ভেজা গলায়, ভাইয়া আমার চেন কোথায়? আদ্র না বুঝে বলে, চেন কোথায় মানে? কোথায় রেখেছিস, খুলে রাখিসনি তুই? মেঘা ওষ্ঠ উল্টে দুদিকে মাথা নাড়ায়, এ পর্যায়ে চোখ ছাপিয়ে গাল বেয়ে টুপ করে পানি ঝরে কয়েক ফোঁটা। স্যাঁত করে ওঠে আদ্র, চোখ গোল গোল করে তাকায় অধীরে। মেঘা বলে কান্না চেপে থেমে থেমে, আমি চেন খুলিনি ভাইয়া, গলাতেই ছিল। কিন্তু এখন এখন কোথায় আমি জানি না, আমি গলা থেকে খুলিনি ওটা। তুমি তো জানো আমি ওটা কাজ ছাড়া করি না, কোনোদিন খুলিনি গলা থেকে। আর আজ আজ জানি না কোথায়, ঘরেও কোথাও নেই, ওয়াশরুমেও নেই। ওটা আমাকে খুঁজে এনে দাও ভাইয়া, প্লিজ খুঁজে এনে দাও। আমি ওটা হারিয়ে ফেলেছি ভাইয়া, প্লিজ তুমি খুঁজে এনে দাও। ওটা ছাড়া আমার কাছে আর কিছু নেই, কিচ্ছু নেই। আমার আম্মুর শেষ স্মৃতি ওটা ভাইয়া, আমি ওটাও হারিয়ে ফেললাম। প্লিজ ভাইয়া আমাকে ওটা ফিরিয়ে এনে দাও, আমি ওটা হারাতে চাই না ভাইয়া, প্লিজ খুঁজে এনে দাও। ওষ্ঠ ভেঙে ফুঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা, ওর মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি ছিল ওটা, যা আজ অবধি এক মুহূর্তের জন্য কাছছাড়া করেনি সে, সর্বদা কাছে রেখেছে, গলা থেকে খোলেনি কখনো। ওর কাছে এই চেনের মূল্য কতটা, তাই বাড়ির লোক হাড়ে হাড়ে জানে। মেয়েটাকে এভাবে ঠোঁট ভেঙে কাঁদতে দেখে বিচলিত হয় আদ্র। এমন কিছু হবে তা ধারণাতেও ছিল না। আদ্র তৎক্ষণাৎ মেঘাকে সামাল দিতে বলে, মেঘ বুড়ি, এই তাকা আমার দিকে, কাঁদছিস কেন পাগল? তোর চেন হারায়নি, তুই ঠিকমতো খুঁজেছিস? এভাবে সব এলোমেলো করে খুঁজলে পাবি? থাম একটু, শান্ত হ, আমি খুঁজে এনে দেবো তোকে। তুই তো কাল থেকে বাড়িতেই ছিলি, কোথাও যাসনি। চেন হারালে বাড়িতেই হারিয়েছে, হয়তো খুলে পড়ে গেছে কোথাও, খুঁজলে ঠিক খুঁজে পাওয়া যাবে দেখিস। আমি খুঁজবো, দাঁড়া। কোথায় কোথায় গিয়েছিলি বল আমায়? ছাদে গেছিলি, আমি ছাদে গিয়ে খুঁজবো। মেঘা ফিকরে ওঠে, মুচড়ে ওঠে ভেতরটা। ও যে বড্ড নরম, যতটা কঠোর দেখায় নিজেকে তার থেকেও হাজার গুণ নরম সে। ওর কাছে আম্মুর একমাত্র স্মৃতি ছিল ওটা। আব্বুর তো রেখে যাওয়া কোনো স্মৃতি নেই, আজও আম্মু রেখে যাওয়া স্মৃতিটা হারিয়ে ফেললো। এটা ভাবতেই কেমন কান্না আসছে ডুকরে। আদ্র ওকে সামনে রেখে ছাদে উঠল। ঠিক মতো দাঁড়িয়ে থাকতে না পেরে পিছিয়ে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেলো মেঘা, হেলান দিয়ে পড়লো টেবিলে। খালি ঘর পেয়ে ওষ্ঠ উল্টে শব্দ করে ফিকরে কেঁদে উঠল এ বেলায়। গাল গড়িয়ে টপাটপ অঝরে পানি ঝরছে, ঝাপসা দেখছে চোখে। হাত তুলে গালের পানিটুকু মোছার আগে হ্যাঁচকা টানে মেঘাকে পিছু ফেরালো কেউ। আকস্মাৎ নিজেকে সামলে দাঁড়ানোর আগেই ঠাস করে সপাটে একটা দাপুটে চড় আছড়ে পড়ল মেয়েটার নরম গালে। মেঘা টাল সামলাতে না পারে ছিটকে পড়ল মেঝেতে। এবারও নিজেকে সামলে নেওয়ার আগে আবারও কেউ হ্যাঁচকা টানে ওকে তুলে দাঁড় করালো। মাথা চক্কর দিয়ে উঠল মেঘার। ব্যথার তোপে আরো কয়েক ফোঁটা নোনা জল যোগ হলো চোখের কার্নিশে। ঝাপসা চোখ মেলতেই রোদ্রের খ্যাপাটে মুখশ্রীর সম্মুখীন হলো মেঘা। কিছু না বুঝে রক্তিম চোখে চেয়ে বিকট আওয়াজে গর্জে উঠল রৌদ্র, ইউ বাস্টার্ড! গাল চুলকাচ্ছিল আমার হাতে থাপ্পড় খাওয়ার জন্য। ইডিয়েট! ওনা কোথায় তোর শরীরে? পরপুরুষ তোর গলায় নজর দেবে কেন? বল আমায়, ফাকিং ওম্যান! মেরে ফেলবো তোকে আমি। মেঘা চমকায়, অনর্গল পানি গড়ায় চোখ থেকে, ঝিঝি ধরে মাথাসহ পুরো শরীরে। দাপুটে থাপ্পড়ের জোরে পুরো শরীর ঝিমঝিমিয়ে ওঠে। রৌদ্রর চোখে পানি দেখে আসল হেতু না জেনে ওকে হিসড়ে টেনে আনে নিজের কাছে। দাঁত পিষে আবার চিবিয়ে বলে, স্টুপিড, কাঁদছিস কেন এখন? খুব লাগলো আমার হাতের থাপ্পড়। আমারও লেগেছে। যখন ও তোর গলার দিকে তাকিয়েছে তখন লেগেছে আমার। এখানটায় লেগেছে বুঝলি? তর্জনী দিয়ে নিজের বুক তাক করে বলল রৌদ্র। আরও বলল,
কেন তাকাবে কেউ তোর দিকে? তোর দিকে তাকিয়েছে, কিন্তু তোর গলার দিকে কেন তাকাবে বল? ঢেকে রাখতে পারিস না নিজের সৌন্দর্য, সবাইকে বিলিয়ে বেড়াস। ইম্পিউডেন্ট গার্ল, আমার জিনিস শুধু আমার, বুঝলি? কারো দৃষ্টি পড়বে না আমার জিনিসের ওপর, কোনো ইঞ্চিতেও না। ওনা কোথায় তোর? হ্যাঁ, আলমারিতে। চল। মেঘাকে টেনে আলমারির দিকে এগোয় রৌদ্র। ঠাস করে আলমারি খুলে সব কাপড় এলোমেলো করে একটা ওড়না খুঁজে বের করে। মেঘাকে ছেড়ে এক মুহূর্তে সেটা গায়ে পেঁচিয়ে দেয় ওর। মেঘা হতবাকি হতে পারল শুধু, ঝাপসা চোখে অনুভূতিহীন কিংকর্তব্য বিমুখ দেখেই গেল। চোখের নোনা জল গালে মিশতেই জ্বলে উঠল কপলখানা। দাঁত চেপে সহ্য করল মেঘা। রৌদ্র ওড়নাটা পেঁচিয়ে দিয়ে ফের মেয়েটার চোখের দিকে তাকালো। ভেজা চোখ আর গালের অবস্থা দেখে কাঁপল পুরুষালী দু চোখ। লাল টুকটুকে হয়ে গেছে শুভ্র গালখানা। রৌদ্র চোয়াল শক্ত করে হাত মুঠো করে আঙুল তুলে বলে, আজ থেকে যদি এভাবে না থাকিস তাহলে একটা থাপ্পড়ের জায়গায় আরো 10টা থাপ্পড় খাবি আমার হাতে। কাঁদছিস কেন এখন? খুব লেগেছে? লাগার জন্যই মেরেছি তোকে। একবার লাগলে দ্বিতীয়বার আর ভুল করার সাহস পাবি না, কথাটা যেন মাথায় থাকে। কাঁদ এখন তুই, যত খুশি তত কাঁদ, এটাই তোর শাস্তি। কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা করলো না, যেভাবে গটগটিয়ে এসেছিল সেভাবেই বেরোলো। রেখে গেল নিস্তেজ মেঘাকে। মেয়েটা জড়বস্তুর ন্যায় নুড়বুড়ে হয়ে দাঁড়িয়ে আছে। দরজার নিকট রৌদ্র মুখোমুখি হয় শাহিনা কাবির আর সিরাতের। রৌদ্রকে পাশ কাটিয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন শাহিনা কাবির। মেঘার দিকে এগিয়ে মেঘাকে নিজের দিকে ফেরালেন। মেয়েটার ভরার চোখ জোড়া দেখে আতকে বললেন, মেঘা, এ কি মা, কাঁদছিস কেন এভাবে? চেন হারিয়ে গেছে তাই? চেন খুঁজে পাওয়া যাবে তো, কাঁদিস না তুই। আদ্র খুঁজছে ওটা। ড্রয়িং রুমে রবিনাও দেখছে। হারাবে না তোর মায়ের স্মৃতি, ঠিক খুঁজে পাওয়া যাবে দেখিস। রৌদ্র থমকেছে খানিক আগে, কথাগুলো কর্ণকুহরে প্রবেশ মাত্রই কপাল গুটি আরো বেশি থমকালো, শিথিল হলো। বুঝলো না বিষয়টা। চেন হারিয়েছে দেখে মেয়েটা কাঁদছে, নাকি ওর কাছে থাপ্পড় খেয়ে? সিরাত কিছুটা আন্দাজ করে দ্রুত রৌদ্রকে টপকে ঘরে ঢুকলো। মেঘাকে নিজের দিকে ফিরিয়ে দেখা মাত্রই আঁতকে উঠল সেও। মেঝের দিকে দৃষ্টি গেড়ে নিঃশব্দে চোখের পানি ঝরাচ্ছে মেঘা। গাল টকটকে লাল, আঙুলের দাগ ফুটে উঠেছে। সবটা আন্দাজ হতে সময় লাগলো না। রেগে মেগে রৌদ্রের দিকে ফিরল সিরাত, ধমকে ডাকলো, রৌদ্র। শুনল না বেপরোয়া রৌদ্র। এক মুহূর্ত অপেক্ষা করলো না, দপাদপ পা ফেলে ঘর পেরিয়ে নিজের ঘরে ঢুকলো। ঠাস করে লাগিয়ে দিল দরজাটা।